পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক যে ক্ষমতার জন্য হত্যা করেছে তার আপন চাচাকে, যার নামে নাম রাখলে এবং যার চুলের স্টাইলে হেয়ার কাট দিলেও হতে পারে মৃত্যুদণ্ড। বলছি উত্তর কোরিয়ার ভয়ঙ্কর শাসক কিম জং উনের কথা। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কেমন কাটে ভাবলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। সরকার মানুষের ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে। কে কোথায় থাকবে, কে কি কাজ করবে, কোন ধরনের বই পড়বে, কি ধরনের পোশাক পরবে, কিভাবে চুল কাটবে, কি সিনেমা দেখবে, সবই সরকার ঠিক করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেমন কাটে উত্তর কোরিয়ার মানুষের দৈনন্দিন জীবন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাসক কিম জং উনের অধীনে। উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় 2.5 কোটি। যদি এটিকে মানচিত্রে দেখা হয় তবে এটি সাউথ কোরিয়ার ঠিক উপরে অবস্থিত এবং এর পশ্চিমে রয়েছে বড় দেশ চীন। এটিকে যদি মানচিত্রে রাতে দেখা হয় স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাহলে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়। চীন এবং দক্ষিণ কোরিয়া আলোয় ঝলমল করতে থাকে, কিন্তু মাঝখানে শুধু অন্ধকার দেখা যায়। আর এটি হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক রিপাবলিক নর্থ কোরিয়া। এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে উত্তর কোরিয়া তার নামের আগে ডেমোক্রেটিক লাগিয়ে রেখেছে। এর দ্বারা বোঝা যায় নিজেকে ডেমোক্রেটিক বললেই কেউ ডেমোক্রেটিক হয়ে যায় না। নর্থ কোরিয়ার মানুষ রাতে পড়তে পারে না, টিভি দেখতে পারে না। মানুষ সন্ধ্যা 7টার মধ্যেই ঘুমাতে চলে যায়, কারণ তারা অন্ধকারে বাঁচতে অভ্যস্ত হয়ে গেছে। 1995 সালে উত্তর কোরিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়। ধীরে ধীরে জনসংখ্যা কমতে থাকে এবং সেখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো মানুষের জনসংখ্যার সাথে সাথে সেখানকার ব্যাঙও কমতে থাকে। পরে মানুষ বুঝতে পেরেছিল মানুষ এতটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিল যে তারা ব্যাঙ শিকার করতে শুরু করেছিল। 1995 সাল থেকে 1998 সালের মধ্যে উত্তর কোরিয়ায় যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা সবচেয়ে বড় মানবসৃষ্ট বিপর্যয়গুলো। কত মানুষ কোথায় মারা গিয়েছিল সে সংখ্যা কখনো সামনে আসেনি, কিন্তু ধারণা করা হয় 5 থেকে 20 লক্ষ মানুষ মারা গিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো উত্তর কোরিয়ার অবস্থা সবসময়ই এমন ছিল না। এমন এক সময় ছিল যখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার চেয়েও ভালো ছিল। 1980 সালে পার ক্যাপিটা জিডিপির দিক থেকে উত্তর কোরিয়া ইন্ডিয়া, চায়না এবং দক্ষিণ কোরিয়ার চেয়েও এগিয়ে ছিল। এখানে সবাইকে ফ্রি হেলথ কেয়ার, এডুকেশন, হাউজিং, লাইটিং এবং ট্রান্সপোর্ট সুবিধা দেওয়া হতো। 1980-এর দশকে উত্তর কোরিয়ার জিডিপি প্রতি বছর প্রায় 4.5% গ্রোথ রেটে বাড়ছিল। কিন্তু সমস্যা শুরু হয় 90-এর দশকে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। In Moscow, the hammer and sickle is lowered for the last time, and an era comes to an end. সোভিয়েত ইউনিয়ন নর্থ কোরিয়াকে সস্তা তেল এবং খাবার সাপ্লাই করত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়ার অর্থনীতি ভীষণভাবে ধসে পড়ে। পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়, লাইট চলে যায় এবং মানুষ ক্ষুধায় মরতে শুরু করে। যদিও যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়েছিল একটি শর্ত দিয়ে যে তারা তাদের নিউক্লিয়ার কর্মসূচি বন্ধ রাখবে, কিন্তু তা তারা করেনি এবং আমেরিকা ও পুরো বিশ্ব তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আগস্ট 1995 সালে ভয়াবহ বন্যা হয় এবং উত্তর কোরিয়ার কাছে কোনো টাকা ছিল না এবং কোনো ক্রেডিটও ছিল না। কিন্তু একই সঙ্গে তাদের মধ্যে এতটুকু সহানুভূতিও ছিল না যে তারা নিজেদের জনগণের সাহায্যের জন্য কোনো সমঝোতা করবে। বছরের পর বছর ধরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে এবং পুরো সরকার এই বিষয়টা ঢাকতে ব্যস্ত ছিল। উত্তর কোরিয়ার রাজধানীর নাম পিয়ংইয়ং। এখানে স্থিতিশীল সমাজতন্ত্রের মডেল দেখানোর জন্য তারা সব গৃহহীন এবং ক্ষুধায় মরে যাওয়া মানুষদের শহর থেকে সরিয়ে দেয়। এখানে শাসক দলের কর্মীদের সব সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু শহরের বাইরের অবস্থা খুবই খারাপ। গ্রামাঞ্চলে মানুষ ক্ষুধায় মরতে থাকে। নর্থ কোরিয়ার পরিবারগুলো বেঁচে থাকার জন্য নিজেদের বয়স্ক সদস্যদের না খাইয়ে রাখত, যাতে তরুণ সদস্যরা বেঁচে থাকতে পারে। অনেক দাদা দাদি নিজেরাই স্বেচ্ছায় না খেয়ে মারা যেতেন যাতে তাদের সন্তানরা বেঁচে থাকে। এই সব কিছু হচ্ছিল কারণ উত্তর কোরিয়া একটি খুবই কঠোরভাবে নিয়ন্ত্রিত একনায়কতন্ত্র, একটি টোটালিটেরিয়ান ডিক্টেটরশিপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এবং সোভিয়েত ইউনিয়ন একসাথে জাপান ও জার্মানিকে পরাজিত করে, তখন কোরিয়ান উপদ্বীপ থেকে জাপানের দখল শেষ হয়। এরপর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দেশটিকে দুভাগে ভাগ করে দেয়। উত্তরের অংশ সোভিয়েত ইউনিয়নের প্রভাবে এবং দক্ষিণের অংশ যায় আমেরিকার প্রভাবে। এখন যেহেতু উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবে ছিল, তাই সেখানে সোভিয়েত ইউনিয়নের মতো চিন্তাধারা প্রবর্তন হয়। সোভিয়েত ইউনিয়ন ছিল একটি কমিউনিস্ট রাষ্ট্র, তাই উত্তর কোরিয়াও কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় এবং কিম ইল সাং দেশের প্রথম সর্বোচ্চ নেতা হন।
সেই দিন থেকে আজ পর্যন্ত এই এক পরিবারই পুরো দেশ শাসন করছে। আজ কিম জং উন দেশের সর্বোচ্চ নেতা এবং ভয়ঙ্কর এক নায়ক। এই দেশকে শুধু একটি কমিউনিস্ট ডিক্টেটরশিপ বলা ঠিক হবে না, কারণ আসলে এটি একটি পরিবার ভিত্তিক এক নায়কতন্ত্র। সরকার যা কিছু করে তা কিম পরিবারের শাসন বজায় রাখার জন্যই করে। এখানে সরকারের পুরো চেষ্টা থাকে মানুষের ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার। কে কোথায় থাকবে, কি কাজ করবে, কোথায় পড়বে, সব সরকার ঠিক করে দেয়। এছাড়া মানুষ টিভিতে কি দেখবে, ইন্টারনেটে কি পাবে, কোথায় ভ্রমণ করবে এবং কেমন হেয়ার স্টাইল রাখবে, সবই সরকার নিয়ন্ত্রণ করে। স্কুল থেকে শুরু করলে শিক্ষা ফ্রি এবং হাই স্কুল বাধ্যতামূলক। যে স্কুলে যায় না তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না। শিক্ষকরা ঘুষ নেওয়ার পরই ছাত্রদের দিকে নজর দেন। যাদের কাছে টাকা থাকে তারা বাড়িতে প্রাইভেট টিউটর রাখে। স্কুলগুলোর আসল অবস্থা সম্পর্কে খুব বেশি ভিডিও পাওয়া যায় না। তাই যে ভিডিওগুলো দেখা যায় সেগুলো আসলে সরকার যেগুলো দেখাতে চায় সেই এলইডি স্কুলগুলো। কলেজে ভর্তি পরিবার এবং ঘুষের উপর নির্ভর করে। কলেজের পর ছেলেদের মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক, যা 10 বছর পর্যন্ত হতে পারে। রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে এক নায়কতন্ত্র হওয়া সত্ত্বেও প্রতি 5 বছরে নির্বাচন হয়, কিন্তু প্রতিটি আসনে শুধু শাসক দলের একজন প্রার্থী থাকে। যদি কেউ এর বিরুদ্ধে ভোট দেয় তাকে দেশদ্রোহী ধরা হয়। এমন করলে তাদের বাড়িতে সিক্রেট পুলিশ পৌঁছে যায় এবং তাকে পাগল ঘোষণা করা হতে পারে। এ কারণে ভোটের হার 99.9%-এরও বেশি। সরকার এই ভোটিংকে এক ধরনের অনানুষ্ঠানিক জনগণনা হিসেবে ব্যবহার করে। উত্তর কোরিয়াতে কে কিভাবে পোশাক পরবে, কেমন চুল কাটবে, সব সরকার ঠিক করে দেয়। এখানে অনুমোদিত 15 থেকে 20টি হেয়ার স্টাইল রয়েছে। এই তালিকার বাইরে কিছু করা যায় না। এমনকি কিম জং উনের মতো চুলও কেউ রাখতে পারে না। তিনি যে ধরনের চশমা পরেন সেটাও অন্য কেউ পরতে পারে না। চুলে রং করাও নিষিদ্ধ। পোশাকের ক্ষেত্রে ছেলেদের ব্লু জিন্স, স্কিনি জিন্স, ব্র্যান্ডেড কাপড় নিষিদ্ধ। মেয়েদের জন্য ছোট স্কার্ট, টাইট ড্রেস, সানহ্যাট সব নিষিদ্ধ। এখন এতগুলো নিয়ম শোনার পর আপনার মনেও একটা প্রশ্ন উঠতেই পারে, এই নিয়মগুলো বাস্তবে কার্যকর করে কি? এর জন্য রয়েছে উত্তর কোরিয়ার তথাকথিত ফ্যাশন পুলিশ। কেউ যদি এই নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাকে এই ফ্যাশন পুলিশের মুখোমুখি হতেই হবে। এই ফ্যাশন পুলিশের লোকেরা সাধারণ জায়গায় চুপিসারে ঘোরাঘুরি করে। কেউ যদি নিয়ম বিরুদ্ধ পোশাক পরে তাহলে তার কাপড় কেটে দেওয়া হয়, কাউকে জরিমানা দিতে হয় এবং কাউকে সরাসরি জেলে পাঠানো হয়। কিন্তু একটা মানুষের পোশাক নিয়েও সরকার কেন এত সেন্সিটিভ? এর পেছনের কারণ হলো উত্তর কোরিয়ার সরকার ফ্যাশনকে কালচারাল ইনভেশন হিসেবে দেখে। তাদের বিশ্বাস, পশ্চিমা পুঁজিবাদী জীবনধারা যদি দেশে ঢুকে পড়ে তাহলে সেটি দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তারা ভয় পায় মানুষ যদি বিদেশি জিনিস পছন্দ করতে শুরু করে তাহলে তারা নিজের দেশকে ভালোবাসা বন্ধ করে দিবে। এই বিষয়টিতে তারা এতটাই সিরিয়াস যে 2015 সালে হেয়ার স্টাইল নিয়ে একটি প্রোপাগান্ডা সিরিজও বানানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল লম্বা চুল রাখা নাকি অস্বাস্থ্যকর, এমনকি এতে মানুষের বুদ্ধিও কমে যায়। বিনোদনের কথা বললে উত্তর কোরিয়ায় কোনো বিদেশি সিনেমা মুক্তি পায় না। টিভি ও রেডিওতে শুধু সরকারি চ্যানেল চলে, যেখানে সরকারের প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই দেখানো হয় না। বিদেশি সিনেমা বা সিরিজ দেখা এটা একটি গুরুতর অপরাধ। ধরা পড়লে কঠোর শাস্তি হয়। 2022 সালের একটি ঘটনায় 2 কিশোরকে একটি দক্ষিণ কোরিয়ান ড্রামা দেখা এবং তা বিতরণ করার জন্য 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি ঘটনায় দক্ষিণ কোরিয়ান সিনেমা ও গান দেখার কারণে এক যুবককে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও দেশে বিনোদনের এতই অভাব যে মানুষ লুকিয়ে লুকিয়ে দক্ষিণ কোরিয়ান ড্রামা দেখে। লোকাল মার্কেটে ব্ল্যাকে এইসব সিনেমা পাওয়া যায়। আগে ভিডিওর মাধ্যমে এসব দেখা হতো। মানুষ পুরনো চাইনিজ ডিভিডি প্লেয়ার কিনে বাড়িতে লুকিয়ে দেখত। সরকার এটিও ধরার জন্য হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দিত। লাইট চলে গেলে ডিভিডি আটকে যেত, বের করা যেত না। তারপর রাতে বাড়িতে হানা দিয়ে ডিভিডি চেক করা হতো যে তারা কোন সিনেমা দেখছে। কিন্তু সময়ের সাথে মানুষ ইএসবি ব্যবহার শুরু করেছে, যেগুলো লুকানো বর্তমানে অনেক সহজ। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ন্ত্রণ রয়েছে উত্তর কোরিয়ায়। সাধারণ মানুষ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে না। ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি পাওয়ার পরও একজন লাইব্রেরিয়ান পাশে বসে নজর রাখে আপনি ইন্টারনেটে কি চার্জ করছেন। প্রতি 5 মিনিট পর কম্পিউটার স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। আবার চালু করতে লাইব্রেরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। একজন মানুষ মাত্র 1 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারে। সাধারণ মানুষের জন্য সরকার একটি আলাদা ইন্টারনেট তৈরি করেছে, যেটি ইন্ট্রানেট হিসেবে পরিচিত। সেখানে কোন ওয়েবসাইট থাকবে সেটাও সরকার ঠিক করে দেয়। এছাড়া এটি এতটাই ব্যয়বহুল যে বেশিরভাগ মানুষ ব্যবহারই করতে পারে না। উত্তর কোরিয়ায় কোনো সোশ্যাল মিডিয়া নেই। ফেসবুক বা নেটফ্লিক্সের ক্লোন বানানোর চেষ্টা করেছিল, যদিও তা সফল হয়নি। এখানে স্মার্টফোন ব্যবহারও সম্পূর্ণ সেন্সর করা। স্মার্টফোন ব্যবহার করে আপনি কোনো আন্তর্জাতিক কল করতে পারবেন না। আসা যাক ধর্মের ব্যাপারে। ধর্মের ক্ষেত্রেও
উত্তর কোরিয়ার অবস্থা ভয়াবহ। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক রাষ্ট্র। ধর্ম পালন বা প্রচার দুটোই নিষিদ্ধ, এমনকি এর শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। উত্তর কোরিয়ায় কিম জং উন পরিবার নিজে একটি ধর্মে পরিণত হয়েছে। বিশেষ করে কিম ইল সাং এবং কিম জং ইল, এদের দেবতার মতো পূজা করা হয়। ঘর, অফিস, স্কুল সব জায়গায় তাদের ছবি থাকতে হবে। এমনকি সিক্রেট পুলিশ বাড়ি বাড়ি গিয়ে চেক করে যে তারা ছবি রেখেছে কিনা। একটি ঘটনায় দেখা যায় একজন মা আগুন লাগা বাড়ি থেকে নিজেদের সন্তানদের বাঁচানোর জন্য নেতাদের ছবি বাঁচায়নি, ফলে তাকে শাস্তির মুখে পড়তে হয়। উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। প্রায় 69% মানুষ এতটাই দরিদ্র যে 2 বেলার খাবার, চিকিৎসা, শিক্ষা এসবও নিশ্চিত করতে পারে না। বেশিরভাগ মানুষই সরকার নির্ধারিত কাজ করে এবং তাদের বেতন এতটাই কম যে মাসে 7 থেকে 9 কেজি ভুট্টা কেনার সমান। একজন ডাক্তার মাসে এমন বেতন পান যে যা দিয়ে 1 কেজি চালও কেনা যায় না। টোটালিটেরিয়ান ডিক্টেটরশিপের আরেকটি দিক হলো মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। মানুষ নিজের দেশে এক অংশ থেকে অন্য অংশে যেতে পারে না। এর জন্য তাদের অনুমতি নিতে হয় এবং উদ্দেশ্য বলতে হয় যে তারা কেন যাচ্ছে। দেশের ভেতরের ভ্রমণের নিষেধাজ্ঞা তো রয়েছে, কিন্তু আন্তর্জাতিক ভ্রমণে রয়েছে আরো বেশি কঠোর নিষেধাজ্ঞা। সরকারের অনুমতি ছাড়া কেউ দেশের বাইরে যেতে পারে না। অনুমতি ছাড়া বাইরে যাওয়াকে দেশের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়। যদি কেউ এমন করে তাহলে তার পুরো পরিবারকে জোরপূর্বক শ্রম, নির্যাতন, আজীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি দেওয়া হতে পারে। এতটা চরম নিষ্ঠুর একনায়কতন্ত্র কিভাবে এত বছর ধরে টিকে আছে? তার প্রথম কারণ হলো নিষ্ঠুরতা। প্রতিটি ছোট বিষয়ের জন্য মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। মানুষের মনে এত ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ছোট্ট একটা ভুল পদক্ষেপ নেওয়ার আগেও তারা দুবার ভাবে। মানুষ ভয়ের ছায়ায় বেঁচে থাকে। তারা দেখেছে কিভাবে কিম জং উন নিজের চাচাকে হত্যা করেছিল, তাই তারা জানে এই মানুষটা কতটা নিষ্ঠুর হতে পারে। মানুষ জানে যদি তারা কোনো ভুল করে তাহলে তাদের পুরো পরিবারকে প্রিজন ক্যাম্পে পাঠানো হবে। দ্বিতীয় কারণ, 3 ক্লাস সং সিস্টেম। পুরো দেশকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের শ্রেণী হলো বিশ্বস্ত মানুষেরা। যে কারো উপর সন্দেহ হয় তার পুরো পরিবারকে নিচের শ্রেণীতে নামিয়ে দেওয়া হয়। আর যারা সরকারের প্রতি বিশ্বস্ত থাকে সেই এলিট গ্রুপগুলোকে এত সুবিধা দেওয়া হয় যে তারা সবসময় অনুগত থাকে। তৃতীয় কারণ, প্রচুর প্রপাগান্ডা। উত্তর কোরিয়ার মানুষ ছোটবেলা থেকে প্রপাগান্ডার শিকার। স্কুল থেকে কলেজ পর্যন্ত তাদের বারবার বলা হয়, শত শত গল্প শোনানো হয় যেখানে তাদের সুপ্রিম লিডারকে প্রায় ঈশ্বরের মতো দেখানো হয়। অনেক মিথ্যা গল্প ছড়ানো হয়েছে যার মাধ্যমে এই ডিক্টেটরকে ঈশ্বরের মতো তুলে ধরা হয়। এমনই একটি গল্প হলো, যখন কিম জং উন ক্ষমতায় আসে তখন বলা হয়েছিল যে মাত্র 3 বছর বয়সে সে বন্দুক চালাতে শিখে গিয়েছিল আর 5 বছর বয়সে ঘোড়ায় চড়া শিখে ফেলেছিল। এই দেশে নিউজের নামে শুধু সরকারি প্রোপাগান্ডাই দেখানো হয়। যে কোনো খবরে সরকারের প্রশংসা করা হয়, আর যদি বিদেশের কোনো খবর দেখানো হয় তাহলে সেটাকে সবসময় নেতিবাচকভাবে দেখানো হয়। এমনভাবে দেখানো হয় যে বাইরের পৃথিবীতে অবস্থা খুব খারাপ, মানুষ দুর্নীতি, রোগ ব্যাধি এবং নানা দুর্যোগে ভুগছে। আর অন্যদিকে উত্তর কোরিয়ার মানুষই সবচেয়ে সুখী ও ভাগ্যবান, কারণ তাদের রয়েছে কিম জং উনের মতো মহান নেতা। এই প্রপাগান্ডার মাধ্যমে জনগণকে ব্রেন ওয়াশ করা হয় যাতে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়। কিন্তু কোনো একনায়কতন্ত্রই যতই শক্তিশালী হোক না কেন চিরকাল তা টিকে থাকতে পারে না। উত্তর কোরিয়ায়ও একসময় এই ভয়ঙ্কর শাসকের পতন ঘটবে। আপনি কি চান উত্তর কোরিয়ার মানুষদের এই নিঃশ্বাস বন্ধ করা শাসন থেকে মুক্তি হতে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।